আমরা বাঙালিরা প্রতি বর্ষাকালে মেতে উঠি ইলিশ উৎসবে, ঠিক তেমনই শীতকালে পিঠে পুলি উৎসবে। কিন্তু কখনো আপনারা ভাত উৎসবের কথা শুনেছেন? আজ কৃষিবার্তায় আমি দেবস্মিতা আপনাদের সেই ভাত উৎসবের কথা জানাবো। সন্দেশখালীর কৃষানীরা সেখানকার বিভিন্ন ধরনের চাল, ডাল, সবজি সহ বিভিন্ন জিনিস এই ভাত উৎসবে পরিবেশন করলেন খোদ উত্তর কলকাতায় টালা পার্কে হয়ে গেল এই ভাত উৎসব, যেখানে প্রাক্তন কৃষিমন্ত্রী সহ সাধারণ মানুষ বিভিন্ন রকমের চালের ভাতের পাশাপাশি পান্তা ভাতও খেলেন চেটে পুটে। বিভিন্ন রকম শাক খেয়েছি, যে স্বাদগুলো প্রায় ভুলে গেছিলাম। গাদাল পাতা মোড়লা মাছের একটা ঝোল খেয়েছি, মানে অভাবনীয় বললে কম বলা হয়, অসাধারণ। এবং এগুলো আমাদের সব দেশি খাবার, এবং যেহেতু জৈব চাষ, এই সব ফসলগুলো যেহেতু জৈব চাষের মাধ্যমে হয়েছে, তা আমার মনে হয় এটা একটা অনন্য উদ্যোগ। আমরা দক্ষিণ কলকাতার বাসিন্দা, আমরা অনেকটা দূর পেরিয়ে এসেছি আমরা উত্তর কলকাতায়। আমরা চাইবো দক্ষিণ কলকাতায় এরকম একটা হোক, এবং প্রায়শ হলে আমাদের আরও ভালো। কত কিলোমিটার দূরে আপনি এই ধরনের খাবার খেতে এলেন? ধরুন সাউথ থেকে এসেছি, মানে রাফলি 15 কিলোমিটার। শুধু কি দেশীয় খাবার খাওয়ার জন্য? একদম জৈব চাষের যে স্বাদ, সেটা ওই জৈব হাট যেটা আছে সেখানে আমরা কয়েকবার কিনেছি জিনিস, তার স্বাদ দেখেছি আমরা। বাজারে যে চালানি শাকটা পাই বা চালগুলো, যে অদ্ভুত রকমের চাল, হ্যাঁ, মরিচ বোটা চাল, নাম শুনিনি কোনোদিন, আমার বাংলারই চাল। হরিণখুড়ি চাল, নাম শুনিনি, এটা আমার বাংলারই চাল। এগুলো হারিয়ে যাচ্ছিল, এই জৈব চাষের মাধ্যমে সেগুলো পুনরুদ্ধার হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ, যে বাঙালি হিসাবে আমি মনে করি এবং বাংলার বাসিন্দা হিসাবে মনে করি এই ধরনের উদ্যোগ আরও বেশি করে হওয়া উচিত। সরকারি বেসরকারি বিভিন্ন স্তরে হওয়া উচিত, যাতে সাধারণ মানুষের কাছে সহজে এই ধরনের জৈব চাষের ফসলগুলো পৌঁছয়। বাড়িতে বলুন আর হোটেলে বলুন, বাংলায় বসে বাংলা খাবার খাই না। আমরা মেক্সিকো, জাপান, তিব্বত, থাইল্যান্ড কিছু বাদ নেই, আমেরিকাও বলতে পারেন, সব রকম খেয়ে বলি বাংলা খাবার। আজকে যেটা খেলাম এটা হচ্ছে বাংলায় বসে বাংলার খাবার। আর একটা জিনিস বলবো, আমরা প্যাকেটের মশলা, রিফাইন তেলের ডাব্বা ঢালে যে গ্রেভি তৈরি করি, এখানে কিন্তু তা করছে না। এখানে ওরা বিভিন্ন শাক পাতা বা গাছের বীজ বা যেরকম কাঁচা, সেইটাকে বেটে সেটা দিয়ে করি, একটা ফ্রেঞ্চ কুইজিনের মতন। এই জিনিসটা লোকে শেখা উচিত, জানা উচিত। সুতরাং আমরা ঘরে বসে বা ওই বড়, আমি নাম করব না কাউকে, কলকাতায় অনেক মাশরুমের মতন অনেক বেরিয়েছে রেস্টুরেন্ট, যারা অথেন্টিক এথনিক বাংলা খাবার বলেন। এইটাই হচ্ছে আসল বাংলা খাবার, যেখানে বাংলার অ্যাভেলেবেল যে সমস্ত শাক পাতা, গাছগাছালি, মূল টুল আছে, সেইটা দিয়ে মাছ রান্না, সেটা দিয়ে করা বিভিন্ন রকমের চাল, এটা আমরা পাই না। এর মধ্যে যে স্বাদটা পেলাম, এটা মাটির স্বাদ। খোদ কলকাতায় কেন এরকম উৎসব, প্রাক্তন কৃষিমন্ত্রী আমাদের কি জানালেন, আমরা শুনে নেব। যে আমরা প্রতিদিন সমস্ত বিষাক্ত শাকসবজি, বিষাক্ত ভাত এইসব খেয়ে আমরা অভ্যস্ত, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে শিশুরা, তাদেরও সেই জিনিস খাওয়াতে আমরা অভ্যাস করছি। শিশুরা আজকে রেডি ফুড খায়, তো স্বাভাবিকভাবে তাদের যাতে দেশীয় জিনিস, নিরাপদ স্বাস্থ্যকর খাবার খাওয়ানো যায়, সেই অভ্যাস যাতে গড়ে তোলা যায়, সেই জন্য আমরা কলকাতায় নিয়ে আসছি। আমরা বাবা মাকে বলি যে বাচ্চাদের নিয়ে আসুন এই হাটগুলোতে, তারা দেখুক এখানে কী ধরনের জিনিস আসছে, এবং তাদের এইটা শেখান যে বাজার থেকে আনা যে খাবার তার টেস্ট কীরকম, আর এখান থেকে নেওয়া যে খাবার তার টেস্ট কীরকম। তেল থেকে শুরু করে সব কিছু যাতে নিরাপদ হয়, মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকর না হয়, এইটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। কলকাতায় হচ্ছে ক্রেতার সংখ্যা অনেক, সেই ক্রেতাদের কাছে পৌঁছবার জায়গায় হচ্ছে আমাদের এই জৈব হাট তৈরি করা। আমরা নিউ টাউনে সরকারি একটা ভবনে আমরা এই জৈব হাট খুলেছি, সরকার সাহায্য করেছেন। স্বাভাবিকভাবে এটা আস্তে আস্তে প্রচার পাবে এবং বহু মানুষ এর আধারে আসতে চাইবে। এর প্রধান কারণ হচ্ছে যারা এই কাজ শুরু করেছে তারা কেমিক্যাল লবির সাথে পেরে ওঠেনি। কেমিক্যাল লবি অনেক বেশি পাওয়ারফুল। তারা লোকাল জায়গায় বিভিন্ন দোকানদার থেকে শুরু করে সবার কাছে সার এবং বীজ পাঠিয়ে দেয় এবং ধারে পাঠিয়ে দেয়, পরে লাভ করবে বলে।
স্বাভাবিকভাবে এই প্রক্রিয়ার কাছে এরা হেরে যায়। এখন চাষিরা যখন বুঝতে পারছে যে আমাদের খরচ কম, জিনিস ভালো হবে, তখন তার নিজেরাই এগিয়ে আসছে। আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, পরিকল্পনা রয়েছে। আমাদের সাথে এখন 34টা থেকে 40টার মতো অর্গানাইজেশন আছে। আগামী দিনে এইটা আরও অনেক বেশি হবে। বিশেষ করে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনগুলো যেগুলো সরকার তৈরি করেছে, সেই অর্গানাইজেশনগুলোকে আমরা চেষ্টা করছি যাতে জৈবতে। আপনারা আজ কৃষি বার্তায় একদম অন্য ধরনের এক উৎসবের কথা জানলেন। পিঠেপুলি ইলিশ উৎসবের পাশাপাশি ভাত উৎসবও যে সম্ভব সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এই বিশেষ ধরনের ভাত উৎসবের আয়োজন করেছিলেন তারা আমাদের কি জানাচ্ছেন শুনে নেব। আমি বলছি দিশি ধান আছে, দিশি চাল আছে, তুমি দিশি চালে ভাত খাও। কেন খাবে তার তো ইতিহাস, তার তো কারণ আছে। কারণ তো তাকে আর বোঝাতে হবে না নতুন করে, আজকের দিনে অন্তত। কিন্তু দিশি ধান যে আছে সেটাকে তার কাছে তুলে ধরা হয়নি। আমাদের রাজনৈতিক দাদারা বারবার এটাই চেষ্টা করছে, তুলে ধরবে না। গ্রাম থেকে বলতে এই কাজগুলো তো শহরের মধ্যে চাষবাস হয় না, মূলত শহরতলি গ্রামে এই ধরনের চাষবাস হয়। এবং আমরা বিশেষত মানে জৈব যে চাষ হয় সেটা নিয়েই কাজ করি। আর এই যে অনুষ্ঠানটা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে জৈব তো বটেই, এখানে যা যা ইউজ হচ্ছে সবই জৈব। তার সাথে আমরা বাংলার যে নিজস্ব অনেক ধরনের চাল, সেই চালগুলোর সাথে মানুষের পরিচিত করাবার জন্য 6 ধরনের চালের ভাত, পান্তা 2 ধরনের চালের, তো এইগুলো করে আমরা শহরের মানুষকে মানে করাতে দেখাতে চাইছি যে আপনারা যেগুলো পলিশড যে চাল খাচ্ছেন, মানে যেগুলো হাইল এইসব ধানের চাল, তার সেই তুলনায় এই যে আমাদের যে দেশীয় যে চাল, এর স্বাদও অনেক ভালো এবং পুষ্টিগুণও অনেক ভালো। তো সেই জন্যেই এইসব চালের সাথে পরিচয় করানো, মূলত এটা চালের সাথে পরিচয় করানো। এবং তার সাথে যেহেতু সন্দেশখালী থেকে ওনারা এসছেন, ওনারা ওখানে অনেক ধরনের পিঠেপুলি বানান, তো ওগুলোও তার সাথে করা হচ্ছে। যদিও এটা পিঠেপুলির সময় নয়, কিন্তু ওনাদেরকে যখন পেয়েছি আমরা, কারণ এইসব ওনাদেরই ওখানকার চাষ করা চাল, ওই সব চাল দিয়ে এখানে হচ্ছে। ওনারাই এইসব মানে চাল, শাক, প্রায় 28 রকমের শাক মিশিয়ে একটা শাকের প্রিপারেশান আছে। তো এটাই হচ্ছে চালের ভাত হচ্ছে এখানে আমাদের 6 রকমের চালের ভাত হচ্ছে। কি কি চালের? এখানে আছে হরিণাকুড়ি, আঁশফল, কালো মোটা, বাটালি, এই ধরনের। এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।